নমস্কার। পাইস এডুকেয়ারের নতুন ভিডিওতে স্বাগত। আমি অনুরূপা, অ্যান একাডেমিক কাউন্সিলর অফ পাইস এডুকেয়ার। তো আজকে আমি যাকে নিয়ে এই ভিডিওতে এসছি, মাননীয় ডক্টর প্রীতেশ কানসারি স্যার আমাদের সাথে আছেন। আপনাদের সবার সাথে একবার পরিচয় করে দিতে চাইবো, যারা আমাদের ভিডিও দেখছেন, স্টুডেন্টস, প্যারেন্টস, সবার সাথে একবার পরিচয় করে দিতে চাইবো। যিনি ভেরি রিসেন্টলি এফএমজি এক্সামিনেশন, যেটা নাকি ডিসেম্বর 2023-র এফএমজি এক্সামিনেশন, যিনি ক্র্যাক করেছেন খুব ভালোভাবে। তো রেসপেক্টেড স্যার আছেন আমাদের সাথে। স্যার, সবাইকে একটু। আমি ডক্টর প্রীতিশ কাছারি। আমি এবছরই আমাদের যে এফএমজি ডিসেম্বর এক্সাম হয়েছে সেখানে 197 স্কোরে প্রথম অ্যাটেম্পটে পাস করেছি এবং আমি 2018-তে পাইস এডুকেয়ার পক্ষ থেকে আমি অ্যাডমিশন নিয়েছিলাম কিরগিজস্তানে। আমার কলেজ নাম ছিল কেএসএমএ। তো গর্ব তো আজকে পাইস এডুকেয়ারেরও, যেমন স্যারকে পেয়ে আমরা গর্বিত, ঠিক তেমনভাবেই পাইস এডুকেয়ারের স্টুডেন্ট ফার্স্ট অ্যাটেম্পটে এফএমজি এক্সামিনেশন ক্লিয়ার করেছে। তো সেখানে দাঁড়িয়ে আমরাও গর্বিত স্যারের জন্য। তো আমি এটা জিজ্ঞেস করতে চাইবো স্যার, যখন নাকি আপনি আপনার জার্নিটা শুরু করলেন, যখন নাকি এই ডিসিশনটা নিলেন যে ইন্ডিয়া ছেড়ে এত দূরে, মানে সুদূর বলতে কিরগিজস্তান তো মোটামুটি বিদেশি বোঝায় আমাদের কাছে, তো এরকম একটা ফরেন কান্ট্রিতে যাবেন, ভয় লেগেছিল? মানে স্টার্টিংটা কেমন ছিল? প্রথমত এইচএস পাস করার পরে আমি প্রথমে ভেবেছিলাম যে ডক্টর প্রফেশন নেব এবং যেহেতু তারপরে নিট কোয়ালিফাইড হওয়ার পরেও সেই রকম স্কোর আসেনি এবং ইন্ডিয়ান কলেজ পাওয়া যায়নি, তারপরেই আমি ঠিক করি যে বাইরে থেকে হলেও আমি এমবিবিএস পড়ব। এবং সেই সময় সৌভাগ্যবশত আমার দিদি গুগলে আমাদের বশির স্যারের কন্ট্যাক্ট এবং পাইস এডুকেয়ার সম্বন্ধে কিছু আর্টিকেল পড়ে এবং আমাকে বলে যে একবার গিয়ে দাদার সাথে কথা বলতে। তো আমি তারপরে আসি দাদার সাথে কথা বলতে এবং কথা বলে আমি আমার পছন্দ হয়েছিল দাদার ব্যবহার এবং কথাবার্তা এবং আমি যথেষ্ট কনভিন্স ছিলাম। এবং আমি তারপরে বাড়িতে গিয়ে বা আমার সাথে সেই ব্যাপারে কথা বলি এবং তারপরে এই সিদ্ধান্ত নিই যে আমি কিরগিজস্তান থেকে এমবিবিএস পড়বো। তো সুতরাং আপনি প্রথম অ্যাটেম্পটে 197 নম্বর পেয়ে এফএমজি এক্সামিনেশন ক্লিয়ার করেছেন। তো প্রথমে পাইস এডুকেয়ারের তরফ থেকে অনেক শুভ কামনা আপনার আগামীর জন্য, অসংখ্য অভিনন্দন আপনাকে। এবং তার সাথে সাথেই আপনাদের সবার সাথে আরেকবার শেয়ার করে দিতে চাইবো, যারা নাকি বিদেশ নিয়ে একটু চিন্তায় থাকেন, একটু ঘাবড়ে যান যে ইন্ডিয়া ছাড়া স্টুডেন্ট এত দূরে যাবে, কি শিখতে পারবে, কিভাবে পারবে, এফএমজি এক্সামিনেশন কিভাবে ক্লিয়ার করবে। তো আজকে এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য। এরপরেও অনেকগুলো টপিক নিয়ে আমরা আলোচনা করব, যেখানে নাকি আপনারা আপনাদের যে প্রশ্নগুলো আছে মনের ভেতর, তার উত্তর আজকে স্যারের থেকে নেওয়ার চেষ্টা করব। তো সুতরাং তারপরে চলে যাব স্যার, আপনি একটু বলুন যে আপনি কোন কলেজ থেকে পড়েছেন। আমি কিরগিজস্তানের যে গভর্নমেন্ট কলেজ কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি, সেখান থেকে আমি পড়েছি এবং আমার ব্যাচ ইয়ার ছিল 2018 to 2023। আচ্ছা, তো এই 5 বছরের জার্নিটা বিদেশে, বছরে হয়তো একবার করে আসার আপনাদের সুযোগ ছিল, তো এই 5 বছরের জার্নিটা কিরগিজস্তানে কেমন ছিল? কিরগিজস্তান কান্ট্রি হিসাবে খুবই সুন্দর এবং খুবই সেফ এবং সেখানকার কলেজ এবং কালচার খুব একটা ইন্ডিয়ান থেকে আলাদাও নয় এবং সেখানে আমাদের ইন্ডিয়ানদেরকে যে রেপুটেশন আছে সেখানে আমাদেরকে ইন্ডিয়ানদেরকে খুবই পছন্দ করে তারা। এবং ওখানকার যে আমাদের যে ফরেন মিনিস্ট্রি আছে তারাও খুবই হেল্পফুল। তো ওভারঅল জার্নিটা খুবই সুন্দরই কেটেছে 5 বছর। বাহ। তো ওখানে গিয়ে যে পড়লেন, ধরুন প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে যে পড়লেন, তো আপনার তো নিশ্চয়ই অনেক বন্ধু ছিল যারা কিনা তখন ইন্ডিয়াতে ডাক্তারি পড়ছে সেই সময়টা। তো কখনো এটা তাদের সাথে মিলিয়ে দেখেছেন যে সিলেবাসে কিছু চেঞ্জ ছিল কিনা, বা সেরকম কোনো অসুবিধা? আমি এর আগে যখন ইন্ডিয়াতে শুরু করেছিলাম প্রিপারেশন নেওয়া, সেখানে আমার কিছু বন্ধু হয়েছিল এবং তারা কয়েকজন ইন্ডিয়াতে চান্সও পেয়েছিল। তো তাদের সঙ্গে যখন আমি কথা বলতাম ফোনে, তখন আমরা বেশিরভাগ সময় কথা বলতাম যে ইয়ার ওয়াইজ কোন কোন সাবজেক্ট ইন্ডিয়াতে পড়ানো হচ্ছে এবং আমরা কোনগুলো পড়ছি। তো কম্পারিজন করলে দেখা যায় যে প্রত্যেক ইয়ারের যে সাবজেক্টগুলো আছে সেগুলো শুধুমাত্র কিরগিজস্তান নয়, বাকি বিদেশি যে কলেজগুলো আছে সবগুলো ইয়ার ওয়াইজ সেম সাবজেক্টই আমাদেরকে পড়ানো হয়।
আচ্ছা, তো আপনি যে ইউনিভার্সিটি থেকে পড়েছেন, আপনি সেই ইউনিভার্সিটি বা সেই কলেজ সম্পর্কে বা সেই কলেজের ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে যদি আমাদের ভিউয়ার্সদের কিছু বলতেন। আমি পার্সোনালি গ্রেটফুল থাকবো যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি থেকে পড়বো। তো আমরা ওখানে গিয়ে দেখি যে কিরগিজস্তানের সবচেয়ে ডেভেলপড যে হসপিটাল সেটা হচ্ছে কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি। এখানে আপনারা অবশ্যই শুনে থাকবেন যে ওখানকার যে অ্যানাটমি ল্যাব সেটা এশিয়ার সেকেন্ড লার্জেস্ট। এছাড়াও কিরগিজস্তান যেহেতু কিরগিজস্তানের যে বিশকেক যে ক্যাপিটাল, সেখানে আমাদের কাসমা আছে এবং পুরো বিশকেক জুড়েই কাসমার প্রত্যেকটি আলাদা আলাদা ডিপার্টমেন্টের হসপিটাল, ইভেন সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট থেকে শুরু করে গাইনোকোলজি, সার্জারি, আলাদা আলাদা ডিপার্টমেন্ট, মেডিসিন, পিডিয়াট্রিক, সব কিছু আলাদা আলাদা হসপিটাল এবং ফ্যাকাল্টি অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তো এই যে ধরুন 5 বছর আগে একটা জার্নি শুরু হয়েছিল, আজকে আপনি সাকসেসফুল ডক্টর, যেটার জন্য গর্বিত আমরাও। তো এই 5 বছরে কখনো কোনো সমস্যা হয়েছিল? মানে অন্য দেশ বলে একটা দেশ ছেড়ে আপনি আরেকটা দেশে আসছেন, সেখানকার এনভায়রনমেন্ট আলাদা, কালচার আলাদা, তো কি কি মানে কোনো সমস্যা কি ফেস করেছিলেন? প্রথম দিন যেদিন আমি যাই কিরগিজস্তান, সেখানে প্রথম দিন মনে হয়েছিল যে অনেকটা হয়তো কঠিন হবে জার্নিটা, কিন্তু ধীরে ধীরে সমস্ত আমার ইন্ডিয়ান ফ্রেন্ড এবং সেখানকার ফ্যাকাল্টি এবং যেখানে আমাদের ওখানে যে রিপ্রেজেন্টেটিভ ছিল আমাদের, তাদের সঙ্গে থাকতে থাকতে কখনোই কোনো তেমন সমস্যা আমরা ফিল করিনি। এছাড়াও যদি কখনো কোনো স্টুডেন্ট কোনো রকম সমস্যা সেখানে অনুভব করে থাকে, সেখানকার যে রিপ্রেজেন্টেটিভ আছে তারা সবসময় আমাদেরকে হেল্প করেন এবং বিশেষ করে আমাদের কলেজের যে ডিন, তিনি সবসময় ফরেন স্টুডেন্টদেরকে সবসময় হেল্প করেন এবং কোনো সমস্যা হলেই তিনি সবার প্রথমেই এসে আমাদের সঙ্গে আলোচনা করেন এবং কথা বলেন। আচ্ছা, তার মানে ওখানে ইন্ডিয়ান ফ্যাকাল্টিস অ্যাভেলেবেল? হ্যাঁ, ইন্ডিয়ান ফ্যাকাল্টি অ্যাভেলেবেল এবং আমাদের যে কোয়ালিফাইড এবং রেপুটেটেড যে এফএমজি যে ফ্যাকাল্টি, তারা রেগুলারলি সেকেন্ড ইয়ার থেকেই আমাদেরকে ক্লাস নিতেন এবং মোটামুটি যাতে আমরা প্রথম অ্যাটেম্পটেই ইন্ডিয়ান স্ক্রিনিং এক্সামটা পাস করতে পারি, তার জন্য আমাদেরকে প্রিপেয়ার করতেন। আচ্ছা, তো মোটামুটি কিরগিজস্তান একদম একটা ডিফারেন্ট কান্ট্রি, তো ওখানে মোটামুটি কত পার্সেন্ট ইন্ডিয়া স্টুডেন্ট পড়ছে এখন, মানে যখন নাকি আপনি ওখান থেকে এলেন এখানে? আমাদের ব্যাচে বর্তমানে আমরা যে ফিফথ ইয়ারের ব্যাচ ছিল 5 বছরে, তো সেখানে আমরা একসঙ্গে গ্র্যাজুয়েশন হয়েছি 480+ স্টুডেন্ট এবং বর্তমানে আমাদের যে জুনিয়র, তাদেরও নাম্বারটা মোরালেস সেমই হবে। আচ্ছা, এই যে এফএমজি এক্সামিনেশন, যে এক্সামিনেশন জন্য নাকি অনেক ডক্টরই হয়তো একটু ভয় পান যে প্রথম অ্যাটেম্পটে ক্লিয়ার করতে পারবেন কিনা, তো আপনি এত ভালো নাম্বার নিয়ে আপনি পাশ করেছেন এফএমজি, তো এই জন্য আপনি ইউনিভার্সিটিকে কত শতাংশ দিতে চাইবেন, যে ইউনিভার্সিটি ফ্যাকাল্টিজ বলুন বা মানে ইউনিভার্সিটি কতটা প্রিপেয়ার করেছে আপনাদেরকে? আমি ইউনিভার্সিটির মধ্যে বলতে চাইবো, কারণ একমাত্র আমি যেটা ফিল করেছি কিরগিজস্তানের থেকে, যে একমাত্র কাসমাই সেই কলেজ যেখানে ছেলেদেরকে পড়ানো, নিজেদের যে সেলফ রিডিং বা নিজেদের যে এক্সামের জন্য তৈরি হওয়া, কিরগিজস্তানের একাডেমিক এক্সাম ছাড়াও যে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ সময় দেওয়া উচিত একজন ডাক্তারকে পড়ার জন্য, এফএমজি ক্লিয়ার করার জন্য, সেই রকমের সময় আমাদেরকে দেওয়া হতো এবং আমরা সেই রকম সময় পেতাম। আচ্ছা, আর বাদ বাকি গাইডেন্স বা পড়াশোনার বিষয়তে যাবতীয় সবকিছুই কি সহযোগিতা পেয়েছেন ইউনিভার্সিটি থেকে? ইউনিভার্সিটি সবসময় সহযোগিতা পাওয়া যায় এবং সবচেয়ে বড় ব্যাপার যে আমাদেরকে কখনোই লোকালদের সঙ্গে ক্লাস শেয়ার করতে হয় না এবং আমাদের জন্য শুধুমাত্র আমাদের জন্যই ইংলিশ স্পিকিং ফ্যাকাল্টি এবং যারা ইংলিশে পারদর্শী তাদেরকে রিক্রুট করা হয়ে থাকে। তো এনএমসির তো এটা গাইডলাইনে নতুন গাইডলাইন বেরিয়েছে যে যে কোনো ইনস্টিটিউশন বা যে কোনো ইউনিভার্সিটির যে মোড অফ ল্যাঙ্গুয়েজ ফরেনার্সদের প্রতি, সেটা সবসময় ইংলিশ থাকতে হবে, মানে এনএমসি এই গাইডলাইন বার করেছে। তো তার মানে কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি এই ফলো আপ গুলো একদম সঠিকভাবে করছে, সেই দিক থেকে কোনো সমস্যাই নেই এবং যাবতীয় যত নতুন গাইডলাইন বা যেগুলো আসছে সেগুলো তারা ফলো করার ব্যবস্থা করছে এবং ওখানে যে ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ আছে তারা খুবই হেল্পফুল এবং যে কোনো নতুন কিছুতে যদি কোনো আপগ্রেডেশনের দরকার থাকে তারা সদা তৎপর আছে সেই ব্যাপারে।
আচ্ছা, তো আপনি আরেকটা বলুন, যেটা নাকি প্যারেন্টসদের অনেক সময়, মানে আমাদের কাছে যখন নাকি ফোন আসে, প্যারেন্টসরা এই বিষয়ে তো যথেষ্ট চিন্তিত থাকেন, এবং চিন্তিত থাকাটাই স্বাভাবিক। এখন তো নিউট্রাল ফ্যামিলি বেশি, মানে একটি হয়তো সন্তান, তো সেই সন্তানকে এত দূরে বিদেশে পাঠাবেন। তো বাবা মার মধ্যে এই চিন্তাটা কোথাও দাঁড়িয়ে কাজ করে যে যেখানে পাঠাচ্ছি সেখানে আমার ছেলেটি বা মেয়েটি খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না তো, থাকারও কোনো অসুবিধা হবে না তো, তো সেই প্রথমে ফেসিলিটি নিয়ে কি বলবেন? প্রথমে বলতে পারি যে কিরগিজস্তান খুবই সেফ কান্ট্রি, এবং বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সেখানে সেফটি খুবই বেশি। হুম। এবং সেখানে অপরাধের হারটা আমাদের ইন্ডিয়ার থেকে অনেকই কম। হুম। এবং থাকা এবং খাওয়া যদি বলা যায় তাহলে থাকার জন্যে সেখানে গভর্নমেন্ট হোস্টেল অ্যাভেলেবেল আছে। হুম। যদি সে সেখানে থাকতে চায় অবশ্যই সেখানে রুম নিতে পারে। এবং আচ্ছা। তাছাড়াও যদি সে চায় যে আমি হসপিটাল ক্যাম্পাসের বাইরে কোথাও নিজস্ব রুম রেন্ট নিয়ে থাকবে, সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না, সে হুম। রুমও অ্যাভেলেবেল থাকে। আচ্ছা। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে বলা যায় এখানে প্রায় সমস্ত ভেজিটেবলই, সেখানে যে আমরা ইন্ডিয়ান যে ফুড অভ্যেসে আমরা বেশি খাই হুম। সেরকম সব কিছুই ফুড অ্যাভেলেবেল থাকে। এবং চাল এবং গম, সব মানে কিছুই রুটি আটা, চাল হ্যাঁ যে সব যেরকম কিছুই খায়, হ্যাঁ। সব কিছুই এমনকি যারা বাঙালি, যারা মাছ মাংস খেতে খুব বেশি পছন্দ করে, তো ওখানে মাছও পাওয়া যায়, তো কোনো সমস্যা নেই। তাদেরও কোনো সমস্যা হবে না। তো আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, তা হলো এফএমজি এক্সামিনেশন, যেটা আমরা ভাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা কঠিন পরীক্ষা। তো সেই পরীক্ষায় কিভাবে ফার্স্ট অ্যাটেম্পটে উত্তীর্ণ হওয়া যায়, এবং ঠিক উত্তীর্ণ হওয়ার জন্য কত ঘন্টা করে পড়তে হয়, এই সবটা জেনে নেব আমাদের স্যারের কাছে। তো এফএমজি এক্সামিনেশন যে আপনি ক্লিয়ার করলেন, তো মোটামুটি দিনে কত ঘন্টা করে পড়তেন? আমরা যখন কলেজ লাইফে ছিলাম সেই মুহূর্তে সব কিছু কলেজে ক্লাস করে এবং আলাদা অ্যাক্টিভিটি সব কিছু সামলে আমরা চেষ্টা করতাম 4 থেকে 6 ঘন্টা সময় বের করা নিজেদের জন্য, পড়াশোনা করার জন্য। এবং তারপরে যখন আমরা ডিগ্রি নিয়ে যখন ইন্ডিয়াতে এলাম, তারপরে আমাদের লক্ষ্য ছিল যে কোথাও একটা কনস্ট্যান্টলি একটা টাইম আমাদেরকে ধরে রাখা। এবং আমরা শুরুর দিক থেকে চেষ্টা করেছিলাম যে একটা 10 থেকে 13 ঘন্টার মধ্যে নিজেদেরকে একটা সময় দেওয়া। তো আমরা সেই রকমভাবে দিচ্ছিলাম 10 থেকে 13 ঘন্টার মধ্যে সময়। কিন্তু যতটা এক্সাম কাছে আসছিল এবং লাস্ট এক মাস, সেই সময় আমরা চেষ্টা করতাম অন্তত 14 থেকে 15 ঘন্টা সময় দেওয়ার জন্য। এবং আমরা যারা ভালো নাম্বার নিয়ে পাস করেছি তারা প্রত্যেকেই প্রায় এরকমই সময়, 14 থেকে 15 ঘন্টা সময় লাস্ট 1 থেকে 1.5 মাস দিয়েছে। এবং তার আগে আমরা চেষ্টা করতাম কনস্ট্যান্টলি যাতে 10 থেকে 12 ঘন্টা পড়া যায়। তো এই যে ডাক্তার হয়ে আহ, মানে মুকুটে একটা অতিরিক্ত পালক গোজার মতো যে সফলতা, এই সফলতার কতটা অংশীদার করবে নিজের ইউনিভার্সিটিকে? ইউনিভার্সিটি যে আমাদেরকে যে সময়টুকু দিয়েছে নিজেদেরকে সময় দেওয়ার জন্য, তার জন্য আমরা অবশ্যই সবসময় কৃতজ্ঞ থাকব। এবং সবচেয়ে বড় কথা যে আমরা যেহেতু ইন্ডিয়াতে আমরা চান্স পাইনি, সেক্ষেত্রে আমরা একটা বাইরের কলেজ এবং দেশ আমাদেরকে সেই সুযোগটুকু দিয়েছে, তার জন্য আমরা সবসময় কলেজের প্রতি অবশ্যই কৃতজ্ঞ থাকব। আর এডুকেশন কোয়ালিটি নিয়ে কি বলবেন কেএসএম এর? কাসমা ওয়ান অফ দ্য টপ কলেজ বলা যায়। এবং অনেকেই আমরা বলি যে কাসমা কিরগিজস্তানের এইমস। তো সেই রকমভাবে বলতে গেলে কিরগিজস্তানের সব কিছু ফ্যাকাল্টি, মেডিকেল ফ্যাকাল্টি কাসমার আন্ডারেই চলে। তো কাসমাই সবচেয়ে টপ কলেজ। আচ্ছা, আর বলুন, মানে আপনার ভিডিও দেখছে অনেক এফএমজি অ্যাসপাইরেন্টস যারা নাকি ভবিষ্যতে এফএমজি এক্সামিনেশন দেবে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, যারা নাকি এখন অ্যাব্রডে পড়ছে, এরাও অনেকে দেখছে, অনেকে অ্যাডমিশন নেবে তার আগে দেখছে। তো আপনি বলুন, তারা আপনাকে দেখে মানে তাদের জন্য কিছু বলুন যে কিভাবে তারা প্রিপারেশন নেবে, কিভাবে নেওয়া উচিত প্রিপারেশন, বা কোনো বইয়ের সাজেশন থাকলে, বা কোনো রকম কোনো সাজেশন যদি তাদের প্রতি থাকে। এফএমজি এক্সামটাকে আমরা বেশিরভাগই সবাই কনসিডার করি খুবই টাফ এক্সাম হিসাবে। কারণ আমরা একটা যেটা দেখি যেটা যে কত পার্সেন্ট আমরা পাস করেছি, একটা নাম্বার আমাদেরকে দেখানো হয়। কিন্তু নাম্বারটাই সব কিছু নয়। আমরা আমাদেরকে মেন মানসিকতা এমন হওয়া উচিত যে আমরা একটা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি না। আমাদেরকে, যেহেতু আমরা ডক্টর এবং ইন্ডিয়াতে ক্লিনিক্যাল প্র্যাকটিস করব, সুতরাং কোনো না কোনো একদিন এসে আমরা ইন্ডিয়ান সিনারিওতে যে কাজ করব, সেই ভেবে যদি আমরা প্রিপারেশন স্টার্ট করি তাহলে আমাদের জার্নিটা অনেকটা হয়তো সহজ হবে। এবং পড়াশোনা করার ক্ষেত্রে বিভিন্ন আজকাল ইন্ডিয়ান এই এক্সামের জন্য বিভিন্ন অ্যাপ অ্যাভেলেবেল আছে। এছাড়া আমি যে বললাম যে টপ ফ্যাকাল্টি ইন্ডিয়া থেকে গিয়ে আমাদের কিরগিজস্তানে যে পড়াতো,
ক্লাসে, তো সেটাও খুবই হেল্প করবে। তো এখান থেকে যে ফ্যাকাল্টিগুলো যায় আমাদের ওখানে পড়াতে, তারা সবাই মানে তাদের যে মূল জিনিসটা থাকে, তারা যে এফএমজি কীরকম কোশ্চেন প্যাটার্ন আসে এবং কীরকম ক্লিনিক্যাল কোশ্চেন আজকাল চলছে তার উপর ভিত্তি করেই পড়ায়। এছাড়া পার্সোনালি বাজারে নানা রকম অ্যাপ বেসড অ্যাভেলেবেল আছে, যেমন আমি কয়েকটা সাজেশান দিতে চাই, যেমন প্রিপ্লেডার, ম্যারো, ডক টিউটোরিয়াল। তো এই অ্যাপগুলো কেউ যদি চায় সাবস্ক্রিপশান নিতে পারে সেকেন্ড এবং থার্ড ইয়ার থেকে। তো তারা অ্যাপ বেসড কোশ্চেন এগুলো যারা করবে প্রতিদিন, তারা সবসময় একটা হাই এজে থাকবে যে আমরা এই এক্সামটা প্রথম অ্যাটেম্পটে ক্লিয়ার করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানসিকতা, যে একটা এক্সাম আমি প্রথমবার ক্লিয়ার করব, সেই মানসিকতাটা থাকা খুব জরুরি। এমন নয় যে একদিন কেউ 12 ঘন্টা পড়লো তারপরে দুদিন ছুটি নিল, এরকমভাবে করলে হবে না। একটা কনসিস্টেন্টলি যে পড়ার যে ধরন এবং যে চাহিদা যেটা নিজের জন্য, এটা ধরে রাখতে পারলেই এক্সামের দিন আসা পর্যন্ত মনে হবে যে খুবই ডুয়েবল এক্সাম, এবং অবশ্যই সেটা প্রথম অ্যাটেম্পটেই ক্লিয়ার করা সম্ভব। তো শেষমেশ যেটা নাকি কথা উঠে আসলো সেটা হলো রেগুলারিটিটা মেনটেন করা খুবই প্রয়োজনীয় প্রত্যেকেরই। যে কোনো একদিন 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা নয়, রোজ পড়ুন, একটু কম সময় নিয়ে পড়ুন, কিন্তু সেই রেগুলারিটিটা মেনটেন করুন। তো অনেক গার্জিয়ান দেখছে যারা নাকি কিরগিজস্তান, কাজাকিস্তান একটি মাত্র ছেলে অথবা একটি মাত্রই তাদের মেয়ে, তো এত দূর পাঠাতে ভয় পায়। তো তাদের জন্য কি বলবেন? সিকিউরিটি ওয়াইজ কোনো সমস্যা নেই, এবং বর্তমানে ইন্ডিয়ার যে ফরেন পলিসি, সেই ক্ষেত্রে আমি বলবো যে বাইরের দেশে যে কোনো ইন্ডিয়ান খুবই সুরক্ষিত, এবং কোনো রকম সমস্যা যদি কেউ কোনোদিন ফিল করে, যেটা সম্ভবত আমরা ফিল করিনি, যদি কেউ কোনো রকম সমস্যা ফিল করে, ইন্ডিয়ান এমবেসি সব সময় তৎপর থাকে যে কোনো রকমের হেল্প করার জন্য। এবং ইন্ডিয়ান ফ্যাকাল্টি, আমি মানে কিরগিজস্তানের কথা বলবো, সেখানে বিশকেকে আছে, এবং তারা খুবই তৎপর এবং সবসময় হেল্প করার জন্য প্রস্তুত থাকেন। আর যদি অপরাধের ব্যাপারটা বলি, তাহলে কিরগিজস্তান কান্ট্রি হিসাবে মেয়েদের জন্য খুবই সেফ, এবং ছেলেদের জন্য তো অবশ্যই সেফ, এবং মেয়েদের জন্য খুবই সেফ। আচ্ছা, তো এটা বলুন যে আপনার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, এবং আপনি আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন যেদিনকে নাকি আপনি আপনার স্বপ্ন পূরণ করার লক্ষ্যে থেকে আজকে হয়তো স্বপ্নটা নিজের পূরণ করেই ফেলেছেন প্রায়। তো সেখানে দাঁড়িয়ে পাইস এডুকেয়ারের সাথে প্রায় 5 বছরেরও বেশি একটা জার্নি আপনার। তো সেইটা নিয়ে আপনি কি বলবেন? আমি প্রথমত থ্যাংক ইউ জানাবো পায়েস এডুকেটারকে, এবং আমাদের যে ডিরেক্টর বশির স্যারকে। আমাকে কখনোই মিসলিডিং বা মিসলিড করা হয়নি, এবং প্রত্যেকটি তথ্য আমাদেরকে সঠিকভাবে জানানো হয়েছে, এবং অ্যাডমিশন থেকে শুরু করে তারপরে সমস্ত প্রসেস, এবং কলেজে কেমনভাবে ফিস মেটানো হবে বা হওয়া উচিত, সেক্ষেত্রে সব কিছুতেই স্বচ্ছভাবে আমাকে পরিচালনা করা হয়েছে। এবং আমার কাছে পাসপোর্টও ছিল না সেই সময়, তো পাসপোর্টের অ্যাপ্লাই থেকে শুরু করে ভিসা অ্যাপ্লাই, এবং আমি কিরগিজস্তান লিভ করা পর্যন্ত, সেই দিন পর্যন্ত তারা সবসময়, আমি দিল্লি ছাড়া পর্যন্ত তারা সবসময় সঙ্গ ছিল। এবং তাছাড়া ওখানে যাওয়ার পরেও দাদার সঙ্গে সবসময় ফোনে কথা হতো, এবং মেসেজে তিনি খোঁজ খবর নিতেন। এবং তাছাড়া ওখানে আপনাদের পাইসের পক্ষ থেকে তখন 2-1 জন রিপ্রেজেন্টেটিভ ছিল, তাদেরকেও যখন দরকার পড়েছে তারাও হেল্প করেছে। বেশ। তো আমরা কিন্তু স্টুডেন্ট এবং প্যারেন্টসদের যখন নাকি আমাদের কাছে প্রশ্ন আসে ওয়াই টু চুজ পাইস এডুকেয়ার, আমরা কিন্তু তখন একটা কথাই বলি, পাইস এডুকেয়ারের সার্ভিসের জন্য। এবং সেটা স্টুডেন্ট যে কদিন পড়বে অ্যাব্রড কাম ইন্ডিয়া, এখন আমরা ইন্ডিয়া এবং অ্যাব্রড দু জায়গাতে অ্যাডমিশন করাচ্ছি। তো ইন্ডিয়া বলুন অথবা অ্যাব্রড, আমরা কিন্তু সবসময় এটাই কথা দিই যে এই যে টোটাল সাপোর্ট 5 বছরের অথবা 6 বছরের, এই টোটাল সাপোর্টটা পাইস এডুকেয়ারের তরফ থেকে আপনাদের কাছে থাকবে। তো আপনি তো এই জিনিসটা ফিল করেছেন এই 5 বছরে, তো সেই কমিটমেন্টটা পাইস এডুকেয়ার কতটা রাখতে পেরেছে? আমি সেই হিসাবে বলবো তারা পুরোপুরি কমিটমেন্ট রেখেছে। এবং সবচেয়ে বড় কথা, আমি আরও প্রথমবারে আমি পাইস এডুকেয়ারে আসিনি, এছাড়াও আমি প্রথমে জানতাম না, তো এদিক ওদিক 2-1 জায়গায় গিয়েছিলাম, এবং তাদের কথাবার্তা এবং আপনাদের কথাবার্তার মধ্যে অনেকটা ফারাক আমার লেগেছিল, এবং সেই জন্য আমি সেই পাইস এডুকেয়ারটাকে চয়েস করেছিলাম। এই জার্নিতে পাইস এডুকেয়ার কোনো রকমভাবে কাউকে ঠকানো বা মিসলিডিং করার কোনো রকম প্রচেষ্টা ছিল না, এবং তারা সবসময় সঠিক তথ্য দিয়েছে। এবং আমি দেখেছি আমাদের ফেলো স্টুডেন্ট অনেকেই তাদেরকে ফাইন্যান্সিয়ালি অনেক সমস্যা ফিল করতে হয়েছে, কারণ তাদেরকে
তাদের যে এডুকেশন যারা ভর্তি করেছে তারা একরকম কথা বলেছেন এবং কলেজে গিয়ে তারা আরেক রকম জিনিস ফিল করেছে। কিন্তু আমাদের পাইস এডুকেয়ারে আমি বলতে পারি যে যে অ্যামাউন্ট এবং যে ইনফরমেশান হোস্টেল স্ট্রাকচার, হোস্টেল ফিস বা কলেজ ফিস সম্বন্ধে বা কোথায় জমা দিতে হবে টাকা, সেসব সম্বন্ধে যে ইনফরমেশান দেওয়া হয়েছে এবং আমি কলেজে গিয়েও পার্সোনালি সেই অ্যামাউন্টই সেইভাবেই পে করেছি, এছাড়া আমাকে কখনোই এক্সট্রা কিছু পে করতে হয়নি। আচ্ছা, তো সবটাই তো জেনে ভালো লাগলো। আশা করি আপনাদের বিদেশ নিয়ে, বিদেশে যে কটা কান্ট্রি আছে যেমন কিরগিজস্তান, কাজাকিস্তান থেকে শুরু করে পাইস এডুকেয়ার যে যে কান্ট্রিগুলো প্রোভাইড করে, এগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে এবং ঠিক আজকের ইন্টারভিউর ভিডিওটার মতনই কিন্তু আজকে ছিল, যেটা কিরগিজস্তান নিয়ে বাংলাদেশের ওপর আছে এবং অন্যান্য অনেক কান্ট্রির ওপর আছে। তো দেরি না করে এখনই পাইস এডুকেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম আরও আপডেট পাওয়ার জন্য। সো অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময়। এবং পাইস এডুকেয়ার বরাবরের মতো আজকেও আপনাদের নিয়ে খুবই গর্বিত, এইটুকু বলেই আমি শেষ করব। আর হ্যাঁ, যদি আজকের এই ভিডিওটা, ঠিক এটা ভিডিও বলা চলে না, একটা ইন্টারভিউ সেশন ছিল, যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আপনার যদি চেনা পরিচিত কেউ থাকে যে কিনা এখন অবধি খুঁজছে কোন কান্ট্রিতে যাওয়া যায়, কোন কলেজে যাওয়া যায়, তাকে অবশ্যই শেয়ার করবেন এই ভিডিওটা এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের বাটনের পাশে যে একটা ছোট বেল বাটন আছে সেটাকেও ক্লিক করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এরপরে অন্য নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে। আজকে এতটাই, ধন্যবাদ।